আজকের ভিডিওতে আমার হাতে রয়েছে এক সময়ের তুমুল জনপ্রিয় ফ্ল্যাগশিপ একটা স্মার্টফোন, যেটা হচ্ছে Xiaomi Mi 11। এবং এই স্মার্টফোনটা এক সময়ের প্রায় 60-70 হাজার টাকার ফোন, এই মুহূর্তে এসে কিন্তু মাত্র 25,000 টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে। এইটার যে 8/256 GB ভেরিয়েন্ট, তা আপনারা গ্যাজেটে এই মুহূর্তে পাবেন মাত্র 23,500 টাকায়, এবং 12/256 GB ভেরিয়েন্টটা আপনারা পাবেন মাত্র 25,500 টাকায়। সো অলমোস্ট 25,000 টাকার আশেপাশে এই ফোনটা এই মুহূর্তে এসে আপনার নেওয়া উচিত হবে কিনা, এবং কেমন এক্সপিরিয়েন্স দিবে একসময়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এই দামে, সো সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। যেহেতু এখানে এইটা হচ্ছে একটা প্রিয়ন, রিফারবিশ বা ইউজড, আপনারা যেই ফোনই বলে থাকেন বা যেই ভাষায় বুঝে থাকেন, সেক্ষেত্রে এতদিন ব্যবহারের পর এসে এই ফোনটা আদৌ আপনাকে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দিচ্ছে কিনা, বা কোন কোন জায়গায় প্রবলেম রয়েছে, কোন কোন জায়গায় আমরা প্রবলেম ফেস করেছি, আবার ভালো দিক কী কী রয়েছে, এই সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। সো আপনার বাজেট যদি এই মুহূর্তে 25,000 টাকার আশেপাশে হয়ে থাকে এবং নতুন একটা স্মার্টফোন না নিয়ে আপনি পুরাতন মার্কেট থেকে একটা এক সময়ের ভালো বা ফ্ল্যাগশিপ স্মার্টফোন কিনতে চান, তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমত এই ফোনটার ভালো লাগার দিক যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে এর ডিজাইন। খুবই কম্প্যাক্ট একটা ডিজাইন, এবং সামনে পেছনে কার্ভ হওয়ার কারণে আপনি হাতে ধরে এই ফোনটার যে একটা কমফোর্টেবল এবং প্রিমিয়াম ফিল পাবেন, জাস্ট অ্যামেজিং। পেছনে ভেগান লেদার বা আর্টিফিশিয়াল লেদার ব্যবহার করা হয়েছে, একেবারে চিপ ফিল হয় না। তার পাশাপাশি সাইডে কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। এছাড়াও পোর্টস অ্যান্ড বাটনের দিকে একটা ফ্ল্যাগশিপ ফোনে যা যা থাকা দরকার এটাতে সবকিছুই পাচ্ছেন। ডুয়েল স্টেরিও স্পিকার, আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, সবকিছুই রয়েছে। ফোনটার সামনের দিকে আসলে আমার ভালো লাগার সেকেন্ড পার্টটা আপনারা খুঁজে পাবেন, যেটা হচ্ছে এই ফোনের ডিসপ্লে। ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 6.28 ইঞ্চির অ্যামোলেড 68 বিলিয়ন কালার সাপোর্টেড 120 হার্জ রিফ্রেশ রেটের ডলবি ভিশন HDR10+ 1100 নিটস পিকের একটা ডিসপ্লে। সো বুঝতেই পারছেন স্পেসিফিকেশন বলতে বলতে যে অনেক বড় একটা লিস্ট হয়ে গেছে। এই ডিসপ্লের কোয়ালিটিটাও কিন্তু ভাই অনেক বড়। প্রথমত এই ডিসপ্লের দিকে তাকালেই আপনি যে কার্ভনেসটা দেখতে পাবেন এবং ওভারঅল যে কোয়ালিটিটা দেখতে পাবেন, সেইটা আপনাকে টোটালি মনোমুগ্ধকর করবে। কারণ এইটার যে কন্টেন্ট এক্সপিরিয়েন্স ভাই, আপনি জাস্ট তাকায় থাকবেন। এটা দিয়ে আপনি যদি রেগুলার লাইফ ব্রাউজিং করেন বা হচ্ছে কন্টেন্ট বা মিডিয়া কনজিউম করেন, তাহলে আপনি বুঝবেন যে অ্যাকচুয়ালি এই ডিসপ্লেটা কতটা সুন্দর, কতটা কোয়ালিটিফুল একটা ডিসপ্লে। এর কালার রিপ্রোডাকশন, ডিসপ্লের কোয়ালিটি, ভিউইং অ্যাঙ্গেল, এছাড়াও এর যে ব্রাইটনেস, সব কিছু মিলিয়ে এই ডিসপ্লেটা আপনাকে সুপার জোস একটা এক্সপিরিয়েন্স দিবে, ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স দিবে এই বাজেটের একটা ফোন হিসেবে। তার পাশাপাশি ফোনটার আরও একটা জিনিস যেটা আপনাকে ভালো লাগবে সেটা হচ্ছে এর ডুয়েল স্টেরিও স্পিকার। ফোনটাতে সাপোর্ট রয়েছে হারমান কার্ডনের স্পিকার সিস্টেম, যা কিন্তু আপনাকে জোস ইমার্সিভ একটা স্পিকার ফিল দিবে। এর সাউন্ড কোয়ালিটি খুবই ক্লিয়ার এবং যথেষ্ট লাউড রয়েছে। ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু অ্যান্ড্রয়েড 12 দিয়ে লঞ্চ হয়েছিল এবং MIUI 13 ছিল, বাট এই মুহূর্তে আপনারা HyperOS 2.0 পাবেন, যা বেসড অন অ্যান্ড্রয়েড 15। মানে এখন পর্যন্ত এসেও কিন্তু স্টিল আপনারা লেটেস্ট অ্যান্ড্রয়েডের সাথে এই ফোনটাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। সো এদিক থেকেও কিন্তু আপনাদের কোনো রকম ড্রব্যাক বা কোনো রকম কমতি ফিল হবে না। এবং UI এর কথা বললে আমার কাছে খুবই ফ্লুয়েন্ট লেগেছে, যেহেতু এখানে 120 হার্জের সাপোর্ট রয়েছে। ওভারঅল মিলিয়ে এই ডিসপ্লের যে এক্সপিরিয়েন্স এবং টাচ রেসপন্সিভনেস, এছাড়াও যে UI ট্রানজেকশনগুলো, সেগুলো কিন্তু আমার কাছে খুবই স্মুথ লেগেছে, যা কিন্তু আপনার ইউজার এক্সপিরিয়েন্সকে আরও বেশ দারুণ একটা ফিল দিবে। ফাইনালি ফোনটাতে স্টোরেজ হিসেবে রয়েছে UFS 3.1 এবং প্রসেসর হিসেবে রয়েছে জনপ্রিয় স্ন্যাপড্রাগন 8 Gen 1, যা কিন্তু একটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা প্রসেসর। এবং এর AnTuTu স্কোর আমরা অলমোস্ট 11 লাখের আশেপাশে পেয়েছি, স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবং UFS 3.1 হওয়ার কারণে সব কিছু মিলিয়ে এর ইউজার যে এক্সপিরিয়েন্স ভাই খুবই স্মুথ। স্টিল এই পর্যায়ে এসেও আপনি যত হেভি টাস্কিং করেন, যত মাল্টিটাস্কিং করেন অথবা ভারী ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করেন, আপনাকে একদম বাটার স্মুথ ফ্ল্যাগশিপ একটা এক্সপিরিয়েন্স দিবে। তবে হ্যাঁ, যেখানে গিয়ে এটা একদম মানে কি বলবো, নাকে গোবরে অবস্থা হয়ে যায়, সেটা হচ্ছে গেমিং সেগমেন্ট। এই 8 Gen 1 আসলে গেমিংয়ের জন্য কখনোই খুব ভালো একটা প্রসেসর ছিল না, কারণ এটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, খুবই আনস্টেবল একটা প্রসেসর। এবং স্টিল এই 3-4 বছর পরে এসেও এটার অবস্থা ওই একই রয়েছে। এটা আপনি যখন এটা দিয়ে ভারী ভারী অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করবেন বা হচ্ছে রেগুলার লাইফ ব্যবহার করবেন, আপনি একদম বাটার স্মুথ এবং ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স পাবেন। তবে যখন আপনি গেমে যাবেন তখন এর অবস্থা টোটালি খারাপ হয়ে যাবে। এর থেকে অনেক ডাউন প্রসেসরগুলো আপনাকে এই মুহূর্তে অনেক বেটার এক্সপিরিয়েন্স দিবে। সেক্ষেত্রে যদি আমরা গেমের কথা বলি, আমরা পাবজি খেলেছি, শুধুমাত্র 60 FPS পর্যন্তই সাপোর্ট করে। নর্মালি কিন্তু এর থেকে অনেক মানে ডাউন প্রসেসরগুলো কিন্তু 120 হার্জের সাপোর্ট রয়েছে। সো যাই হোক, সেক্ষেত্রে আমরা পাবজির খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাইনি। ফোনটা যথেষ্ট পরিমাণে হিট জেনারেট করে গেম খেললে অথবা ক্যামেরা অ্যাপগুলো ব্যবহার করলে। সো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে মোটামুটি ঘন্টাখানেক গেমিং করে দেখতে পেয়েছি, বেশ ভালো হিট জেনারেট করে, 40 ডিগ্রির ওপরে চলে যাচ্ছিল এবং গেমেও কিন্তু বেশ খানিকটা পারফরমেন্স ড্রপ করছিল, ফ্রেম ড্রপ দেখা দিচ্ছিল। খুব একটা ভালো ফ্রেম আমরা এটা থেকে পাচ্ছিলাম না। সো আমি বলবো যে হ্যাঁ, এখানে 8 Gen 1 শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন যে এটা প্রচুর ভালো একটা পারফরমেন্স ফোন, বাট এটা কখনোই একটা গেমিং ফোন না, গেমিং সেগমেন্টের ফোন না। হ্যাঁ, ডেফিনেটলি আপনি এটা থেকে পারফরমেন্স পাবেন, তবে সেটা হচ্ছে রেগুলার লাইফের যে অ্যাপ্লিকেশন
কমিউনিকেশন বা রেগুলার লাইফের মাল্টিটাস্কিংয়ে, তবে গেমিংয়ে আপনি কখনোই খুব ভালো পারফরমেন্স পাবেন না এই ফোনটা ব্যবহার করে। ফাইনালি ক্যামেরা সেগমেন্টে আসলে ফোনটা রেয়ারে রয়েছে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটাতে ওআইএস এর সাপোর্ট রয়েছে 13 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড লেন্স এবং রয়েছে 5 মেগাপিক্সেলের একটা টেলিফটো ম্যাক্রো লেন্স। ফার্স্ট অফ অল আমরা যদি মেইন লেন্সের কথা বলি, সেইখানের যে কোয়ালিটি সেটা আমার কাছে ডিটেলের দিক থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে। 3-4 বছর আগের ফোন হলো, কিন্তু স্টিল এখন এসেও এটা বেশ ভালো কোয়ালিটির পিকচার আউটপুট দিতে পারে। তবে যেটা ভালো লাগে নাই সেটা হচ্ছে এর কালার কনসিস্টেন্সি একদমই ভালো না। এক একটা ছবি আসলে এক এক রকম আসে, কোনোটা অনেক ব্রিলিয়ান্ট আসে, কোনোটা অনেক ভালো লাগে, আবার কোনোটা এতটাই খারাপ লাগে মানে কালার টালার টোটালি চেঞ্জ করে ফেলে, কোনোটাতে ওয়ার্ম কালার নিয়ে আসে, কোনোটাতে একটু লালচে লালচে কালার নিয়ে আসে। আপনারা যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই বাজেটে আপনি যেহেতু 25,000 টাকায় কিনছেন এই ফোনটা, 25,000 টাকার আশেপাশে, সেক্ষেত্রে ওই বাজেটে কিন্তু আপনাকে এটা বেস্ট কোয়ালিটির আউটপুট দিবে, এটা একদম নিশ্চিন্তে বলতে পারেন। তার পাশাপাশি আলট্রা ওয়াইড লেন্সটাও কিন্তু যথেষ্ট ডিটেল এবং কোয়ালিটিফুল আউটপুট দিয়ে থাকে। ওই যে কালারের কথা বলে ওই রকমই এক এক সময় এক এক কালার আউটপুট দিয়ে থাকবে। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটার যে ম্যাক্রো রয়েছে 5 মেগাপিক্সেলের, এইটাও কিন্তু ভাই যথেষ্ট কোয়ালিটি ডেলিভার করতে পারে। আপনাদের কিছু পিকচার স্যাম্পল আমি দিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এর ম্যাক্রো কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। সো যারা একটু ফান পারপাস ইন্টারেস্টিং কিছু ছবি তুলতে চান তারা কিন্তু ম্যাক্রোটা স্টিল ব্যবহার করতে পারেন। এছাড়াও এর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। সো এইখানে কিন্তু বেশ দারুণ কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরার আউটপুট পাবেন আপনারা। তবে কালারের কথা বলে আগের মতোই কিছু কিছু সময় ফেসটাকে স্মুথ করে দেয়, কিছু কিছু সময় স্কিন টোনটাকে চেঞ্জ করে ফেলে, একটু ওয়ার্ম কালার দেয় বা কখনো একটু লালচে লালচে কালার দেয়, আবার কখনো আবার মোটামুটি বেশ ভালো কোয়ালিটির পিকচার আসে। সো এই জিনিসটা আপনারা যদি কনসিডার করতে পারেন যে আসলে কালার কনসিস্টেন্সি আপনারা খুব একটা সবসময় সিমিলার পাবেন না, এক এক সময় এক একটা আসবে। আপনাদের সিন অনুযায়ী আপনারা হচ্ছে বুঝে শুনে যদি ছবি তুলতে পারেন, ডেফিনেটলি এটা দিয়ে মোটামুটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ছবি পাবেন আপনারা স্টিল এই মুহূর্তে এসেও। ভিডিও সেগমেন্টে আসলে এই ফোনটাতে আপনারা একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে যা যা স্পেক আশা করেন সবকিছুই পাবেন। 8K 24 FPS এর সাপোর্ট রয়েছে, যেখানে আবার HDR এরও সাপোর্ট রয়েছে। তার পাশাপাশি 4K 60 FPS এর সাপোর্ট রয়েছে, যেখানে HDR10+ এর সাপোর্ট রয়েছে। এছাড়াও কিন্তু 1080p-তে আপনারা 240 FPS 960 FPS এর স্লোমো করতে পারবেন। মানে ভাই আর কি চাই আপনার ভিডিও সেগমেন্টে। স্পেককে সাইডে রেখে ভিডিওর কোয়ালিটির কথা বললে, আমরা এখানে যেহেতু ওএস এর সাপোর্ট রয়েছে সেক্ষেত্রে আমরা বেশ স্টেবল ভিডিও পেয়েছি। ভিডিও কিন্তু খুব একটা শেকি ভাব ছিল না, তার পাশাপাশি যথেষ্ট ডিটেইলড ছিল। এবং কালারের কথা বললে ছবির মতো আসলে কালারটাও এখানে বেশ খানিকটা শিফট করে সিন ওয়াইজ। এর পাশাপাশি যে হচ্ছে এক্সপোজার রয়েছে সেটাও কিন্তু একদম স্টেবল না, এক্সপোজারটা হচ্ছে আপনার আশেপাশের এনভায়রনমেন্ট অনুযায়ী অনেকটা ওঠানামা করে। তার পাশাপাশি এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও আপনারা 1080p 30 এবং 60 FPS এ ভিডিও করতে পারবেন এবং 720p-তে 120 FPS এ ভিডিও করতে পারবেন উইথ HDR। সবকিছু মিলিয়ে এর ফ্রন্ট ক্যামেরার ভিডিওটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল, ডিটেল ছিল ভালো। কালারের কথা বলেও একই অবস্থা, কালার কনসিস্টেন্ট নাই খুব একটা, কালারটা একটু শিফট করে মাঝে মাঝে। এছাড়া বাকি সবকিছু ঠিক রয়েছে, স্টেবল রয়েছে যথেষ্ট। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে ক্যামেরা ব্যবহার করলে এই ফোনটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে, ব্যাটারি ড্রেন করে অনেকটা এই মুহূর্তে এসে। তার পাশাপাশি পারফরমেন্স বা গেম টেম খেলেও কিন্তু বেশ ভালো পরিমাণে হিট জেনারেট করে। তো এইবার যদি আমরা এই ফোনটার ব্যাটারি সেগমেন্টে আসি, ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা 4500 mAh এর ব্যাটারি। তবে ভালো বিষয় হচ্ছে 67 ওয়াটের PD 3.0 চার্জিং সাপোর্ট থাকছে, যেখানে QC3 রয়েছে। এখানে কোম্পানি ক্লেম করছে মাত্র 40 মিনিটে কিন্তু আপনি 100% চার্জ করে ফেলতে পারবেন। সো এভারেজে আপনি 50 মিনিটের আশেপাশে কিন্তু ফুল চার্জ করতে পারবেন এই ফোনটা। এবং এই মুহূর্তে সেই 3-4 বছর ব্যবহার করার পরে এই ফোনটার এই মুহূর্তের যে কন্ডিশন, সেইখানে আমরা এই ফোনটা ব্যবহার করে অলমোস্ট 4 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম পেয়েছি। এটা খুব একটা খারাপ বলা যায় না, যেহেতু 4500 mAh এর ব্যাটারি, একটা কম্প্যাক্ট ফোন, স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর মতো পাওয়ারফুল চিপসেট রয়েছে, এখানে ডিসপ্লে অনেক ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। সবকিছু মিলিয়ে 4 ঘন্টা প্লাস স্ক্রিন অন টাইম, এটা কিন্তু খুব একটা খারাপ বলা যাচ্ছে না, যেহেতু এটা 3-4 বছরের একটা ইউজড ফোন। আবার যেহেতু খুব তাড়াতাড়ি এটা চার্জ করে ফেলা যাচ্ছে, সো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় চার্জিং নিয়ে খুব একটা প্যারা খেতে হবে না। আর এটা অনেকে জেনে শুনেই কিনবেন, কারণ এটার একটা ড্রব্যাক। এটা সবাই জানেন যে এই ফ্ল্যাগশিপ ফোনগুলোর ব্যাটারি খুব একটা বেশি থাকতো না, যার জন্য আপনারা এই মুহূর্তে ইউজড ফোন হিসেবে কিনলে হয়তো আপনি সেকেন্ডারি ফোন হিসেবে কিনতে পারেন, না হয় আপনাকে একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু সলিউশন হয়ে যাবে। ফাইনালি কনক্লুশনের দিকে আসলে এই ফোনটার ভালো দিকের পাশাপাশি টুকটাক খারাপ দিকও রয়েছে। ভালো দিকের কথা বললে তো এই ফোনটার ডিজাইন, প্রিমিয়ামনেস, কম্প্যাক্টনেস, ডিসপ্লে, পারফরমেন্স, ক্যামেরা, এই সব কিছু নিয়েই বলা যায়। তবে যদি আমি খারাপ দিকের কথা বলি, তাহলে এই মুহূর্তে যদি আপনি এই ফোনটি নেন, যে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত এর ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারি প্রচুর তাড়াতাড়ি ড্রেন করে, এবং ক্যামেরায় বা যদি আপনি গেমিং করেন তাহলে প্রচুর তাড়াতাড়ি ব্যাটারি ড্রেন করবে। সো আপনাকে অবশ্যই হয় ঘরে ব্যবহার করতে হবে, না হয় একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হবে, তাহলে আপনি এটা থেকে সলিউশন পাবেন। দ্বিতীয়ত হচ্ছে হিটিং, এই ফোনটা যথেষ্ট পরিমাণ হিট জেনারেট করে, যেহেতু কম্প্যাক্ট একটা ফোন, প্রচুর হিট হয়। সো আপনি যদি পারফরমেন্সের কিছু না করেন তাহলে হিট জেনারেট করবে না, নর্মালি ব্যবহার করলে কোনো সমস্যা নেই। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে গেমিং। এই ফোনটা দিয়ে
দিয়ে আপনি গেমিং করতে পারবেন না খুব একটা, কারণ সেখানে প্রচুর হিট জেনারেট করে এবং ফ্রেম ড্রপ করে। এছাড়া যদি আমি বলি এই ফোনটা বাকি সব জায়গাতেই কিন্তু আপনাকে A+ লেভেলের একটা এক্সপিরিয়েন্স দিবে। বাকি ডিসিশন টোটালি আপনার উপরে, আপনি এই বাজেটে একটা নতুন ব্যালেন্স ফোন কিনবেন নাকি এই ফ্ল্যাগশিপ প্রিয়ন বা ইউজড ফোন কিনবেন। সো কিনতে চাইলে ভিজিট করতে পারেন গ্যাজেট অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।